নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের 10 নম্বর পরিচ্ছেদ। 1918 সালটির বিশ্বের ইতিহাসে একটা বিশেষ মূল্য আছে। মনে হয় ওই সময় থেকেই রাজাদের যুগ ক্রমে শেষ হয়ে জনযুগের সূচনা হয়েছিল। তবে পাহাড়ের ওপরে ওই সুন্দর জায়গাটির অবস্থান ছিল রাজনীতির বাইরে। ওই বছর দিদির আমার নিশ্চিন্ত শৈশব হঠাৎ ফুরিয়ে গিয়ে দায়িত্বপূর্ণ কৈশোর আরম্ভ হলো। বছরের শেষে শুনলাম বিশ্বযুদ্ধ যেমন শেষ হয়েছে তেমনি আমাদের ডবল প্রমোশন দিয়ে 6ষ্ঠ স্ট্যান্ডার্ডে তুলে দেওয়া হয়েছে। মা গেছিলেন স্কুলে, মাদার মার্গারিটা তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। মায়ের কোনো আপত্তি নেই তো? বছরের শেষে কিন্তু প্রিলিমিনারি কেমব্রিজ পরীক্ষার জন্য তৈরি হতে হবে। বলা বাহুল্য, মা সঙ্গে সঙ্গে রাজি হয়ে এলেন। আমরা একটু ঘাবড়ে গেলাম। আমার তখনও 11 পূর্ণ হয়নি। অনেক বিষয়ে বড্ড ছেলে মানুষ ছিলাম, কিন্তু পড়াশুনোকে ভয় পেতাম না। বেশ তো, তাই দেওয়া যাবে। যুদ্ধ শেষ হলে সরকারি খরচে আনন্দোৎসব হলো। স্কুলের ছেলে মেয়েদের খাওয়ানো দাওয়ানো, খেলাধুলো, নাচ গান, জনসাধারণের জন্য মিলিটারি ট্যাটু ইত্যাদি কত কী হলো। ঘরে ঘরে মোমবাতির আর তেলের পিদিমের সারি বসানো হলো। আমাদের স্কুল ততদিনে বন্ধ হয়ে গিয়েছিল, কাজেই দলের সঙ্গে আমোদ আহ্লাদ থেকে বাদ পড়ে গেলাম। তবু জনসাধারণের সঙ্গে দাঁড়িয়ে খুব মজা দেখলাম। ডাক্তারবাবু না কে যেন আমাদের দেখতে পেয়ে ধরে নিয়ে গিয়ে খাস্তা নিমকি, গজা, মতিচুর খাওয়ালেন। ফলে খুব জলতেষ্টা পেল। তখন আবার লেমনেড খাওয়ালেন। সেকালের লেমনেডের বোতলের মুখটা একটা কাঁচের মার্বেল দিয়ে আঁটা থাকতো। মার্বেলটাকে একটা ছোট্ট যন্ত্রের চাপ দিয়ে নামিয়ে দিলে তবে বোতলের মুখ খুলত। দুঃখের বিষয়, বোতল না ভেঙে মার্বেল বের করার উপায় ছিল না। কম চেষ্টা করিনি। ছুটির পর স্কুল খুললে বন্ধুদের কাউকে কাউকে দেখতে পেলাম না। সেলাই, বোনা, হাতের কাজ, ছবি আঁকা ইত্যাদির ক্লাস কমে গিয়ে বই পড়ার ক্লাস অনেক বেড়ে গেল। এখন বুঝতে পারি ওদের ইংরেজি শেখাবার নিয়মটি বড় ভালো ছিল। এর আগে পর্যন্ত আলাদা গ্রামারের বই পড়িনি। পড়ার সঙ্গে সঙ্গে গ্রামারের যাবতীয় শিক্ষণীয় অংশ সব একেবারে পাখি পড়া হয়ে গেছিল। গ্রামারটাকে কোনোদিনও পাঠ্যাংশ থেকে আলাদা করে দেখিনি। ফলে শুধু আমাদের নয়, আমাদের স্কুলের সকলের ধাপে ধাপে গ্রামার সড়গড় হয়ে গেছিল। ওই 6ষ্ঠ স্ট্যান্ডার্ডে উঠে যখন আমাদের হাতে নেসফিল্ডের গ্রামার দেওয়া হলো, খুলে দেখলাম সমস্তই জানা বিষয়, শুধু আর একটু বিশদভাবে ব্যাখ্যা করা। তাই গ্রামার কখনো একটা সমস্যা বলেই মনে হয়নি। এখনকার বিদ্যাদিগ্গজরা যদি ওই নিয়মে নিচের ক্লাস থেকে ইংরেজি গ্রামার আর বাংলা ব্যাকরণের আলাদা বই মুখস্থ না করিয়ে পাঠের সঙ্গে সঙ্গে মুখে মুখে সড়গড় করিয়ে দেবার কথা ভাবতেন, তাহলে কি ভালোই না হতো। মোটামোটা গোটা 2 ফ্রেঞ্চ বইও ছিল। মাদার হায়াসিন্থ, যিনি আমাদের নিচের ক্লাসে মুখে মুখে ফ্রেঞ্চ শেখাতেন এবং সেলাইয়ের ক্লাসও নিতেন, তিনি এবার আমাদের ছেড়ে দিলেন। সেলাই শেখা বন্ধ হলো। ফ্রেঞ্চ পড়াতেন মাদার ক্যামিলা। তিনি অনেক পাশটাশ করেছিলেন, বিদ্যে অনেক ছিল, কিন্তু ফ্রেঞ্চ উচ্চারণ করতেন ঠিক ইংরেজির মতো। আমরা ফরাসি নানের কাছে 5 বছর ফ্রেঞ্চ পড়েছি। আমাদের বেজায় হাসি পেত। মাদার ক্যামিলা আমাদের পরীক্ষার জন্য তৈরি করতেন। মাদার হায়াসিন্থ আমাদের মগজের মধ্যে ফ্রেঞ্চ ভাষা একটু একটু করে ঢেলে দিতেন। আজ পর্যন্ত ফ্রেঞ্চ ভুলতে পারিনি। চমৎকার শেখাতেন মাদার হায়াসিন্থ। খারাপ কাজ করে কখনো পার পাওয়া যেত না। একটা সায়ার সমস্ত তলাটা হঠাৎ কেউ হেম করেছে, মধ্যিখানে কয়েকটা বাঁকা ফোড় দিয়েছে, সেটাকে আর খুলে শুধরোয়নি। মাদার হায়াসিন্থের ছিল বাজ পাখির মতো চোখ, অমনি ভুলটি ধরেছেন। একবার দুষ্কৃতকারীর মুখের দিকে তাকিয়ে ফুচ করে কাঁচি দিয়ে অকুস্থলের সুতোটি কেটে সেটা টেনে বের করে আনতেন। অপরাধীকে 4-5টি ফোড় না শুধরিয়ে ফাঁকি দেবার খেসারত দিতে হতো গোটা লাইন আরেকবার সেলাই করে। উল বোনার বেলায়ও তাই। ছোট্ট একটা ভুল করে হয়তো 5-6 ইঞ্চি বুনে গেছি, ভাবছি মাদার লক্ষ্য করবেন না। মাদার একবার তাকিয়ে দেখে
বোনার কাঁটা দুটি টেনে বের করে এনে ফরফর করে উল্টে এনে ভুল জায়গা পর্যন্ত সবটা খুলে দিলেন। পরে অবশ্যই আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিলেন ভুল বুনে তারপর অনেকখানি বুনে গেলেও সেই কটি ঘর কি করে খুলে নামিয়ে আবার বুনে তুলতে হয়। মানুষটা ছিলেন পারফেকশনিস্ট। ভালো গুরু তারাই হয়, খুঁত তারা বরদাস্ত করে না। এসব কথা ভাবতে গেলে মনে হয় কাজের কত শক্ত গাঁথুনি তৈরি করে দেবার চেষ্টা করতেন তাঁরা, যাতে তার ওপর ভবিষ্যতের প্রাসাদ গড়া যায়। এখন মনে হয় ভিত গড়বার সময় না দিয়ে ছেলেমেয়েগুলোর ওপর বড় বড় বোঝা চাপাবার চেষ্টা হয়। সে যাই হোক, যুদ্ধ তার কালো ডানা গুটিয়ে নিলে দেখা গেল খুব একটা তফাৎ চোখে পড়ছে না। আমরা পড়াশুনো নিয়ে থাকি, মাঝে মাঝে তখনও গাছে টাছে চড়ি। ছোটো বোনটার 1.5 বছর বয়স হলো, আমার বেজায় না ওটা। স্কুল ছুটি হলেই বড় বড় পা ফেলে বাড়ি চলি, বড় বড় চোখ করে সে আমার পথ চেয়ে থাকে। এমন সময় শোনা গেল বাবা আসছে বছর কলকাতার হেড আপিসে বদলি হয়ে যাবেন। আমাদের শিলংয়ের পাট ফুরলো। প্রিলিমিনারি কেমব্রিজ পরীক্ষা শেষ হবে ডিসেম্বরে। আমরা শিলংয়ের বাড়ি তুলে দিয়ে বড়দিনের সময় কলকাতা চলে যাব। সেখানকার স্কুলের নতুন ক্লাস শুরু হয় জানুয়ারি থেকে। বাবাকে আরও 6 মাস শিলংয়ে থাকতে হবে। খবরটা শুনেও অবধি পা কাঁপছিল। এতকাল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কবে কলকাতা যাব। এখন কলকাতা যাবার কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। এ বাড়ি, এ বাগান, এই ফলের গাছ, ফুলের গাছ, তরকারির বাগান ছেড়ে যাব কি করে? আর কখনো আসবো না। পাশের বাড়ির ফাগুমালির খোঁড়া ছেলের সঙ্গে আমাদের আজকাল শত্রুতা, তাকে ছেড়ে থাকবো কি করে? আলু গাছ আমরা নিজের হাতে পুঁতেছি, সে আলু তোলা অবধিও থাকবো না। মন প্রস্তুত করতে অনেকটা সময় পেয়েছিলাম। হঠাৎ প্রিলিমিনারি কেমব্রিজ পরীক্ষা তার গুরুত্ব হারিয়ে ফেলল। মা বললেন, কলকাতায় গিয়ে তোদের ডায়োসেশন স্কুলে ভর্তি করা হবে। সেখানকার নানদের লেখা হয়েছে, বাঙালির মেয়ে, তোদের ভালো করে বাংলা শেখা দরকার। কেমন যেন সবটা অবাস্তব মনে হতে লাগলো। ডায়োসেশনের মেয়েরা কেমব্রিজ পরীক্ষা দিত না, ম্যাট্রিকুলেশন দিত। হঠাৎ ছাড়ার মুহূর্তে ওই যে স্কুলটাতে 6 বছর পড়েছি কিন্তু কখনো একান্ত আপনার বলে মনে হয়নি, তার উপর মায়া পড়ে গেল। মনে হলো কই, অনেকদিন তো কেউ আমাদের নেটিভ বলে ঘেন্না করেনি। ওপরের ক্লাসের টিচারদের বেশিরভাগই নান, খাঁটি মেম। তাঁরা কেউ কালো মানুষদের ঘৃণা করতেন না। তাঁদের কাছ থেকে কত যত্ন, কত স্নেহও পেয়েছি। সব কেমন গোলমাল হয়ে যেতে লাগলো। তারই মধ্যে ঠেসে পড়াশুনো করি। সত্যি কথা বলতে কি, ওই পড়াশুনো আমাদের একটুও কঠিন মনে হতো না। কি সুন্দর সব বই, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, সব গল্পের মতো সরস করে লেখা। কত ছবি, কত চার্ট, কত মডেল। এখনও মনে আছে সৌরমণ্ডলের মডেল ছিল। মধ্যিখানে সূর্যের জায়গায় একটা মোমবাতি জ্বালতে হতো, তলায় একটা হাতল ছিল। সেটা ঘোরালে গ্রহমণ্ডলে নিজ নিজ কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরত। তখনই লক্ষ্য করেছিলাম পৃথিবীটা অক্ষতলে খাড়া হয়ে দাঁড়িয়ে নেই, অক্ষদণ্ড একটু বাঁকা। তার ফলে ডিম্বাকারে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে যখন আর নিজেও পাক খেতে থাকে, তখন কখনো দিন কেমন বড় হয়, কখনো ছোট হয়। এসব জিনিস একবার মগজে ঢুকে গেলে আর ভোলা যায় না। পরে বিএ ক্লাসে যখন অ্যাস্ট্রোনমি পড়েছিলাম, ওই মডেলগুলোর কথা মনে করে অনেক সুবিধা হয়ে গিয়েছিল। কোনো দিশি স্কুলে বা কলেজে সেরকম মডেল আনা হয়েছে বলে তো শুনিনি। যখন ওই স্কুল ছেড়েছিলাম আমার 12 বছর পূর্ণ হয়নি, কিন্তু মন এতদিন কাদার দলা ছিল। এতকাল ধরে যে ছাপগুলি পড়েছিল সারা জীবনের ওপর তার চিহ্ন থেকে গেছে। ডায়োসেশন স্কুলে কলেজে 8 বছর পড়েছিলাম, সেরকম কোনো প্রভাব অনুভব করিনি। তখন মনন, মানস, মন যাই বলা হোক না কেন, সে অনেকখানি তৈরি হয়ে গেছিল। কনভেন্টের মেয়েরা আর নিচের ক্লাসের টিচাররা রোমান ক্যাথলিক ছাড়া আর কাউকে বোধহয় খ্রিশ্চান মনে করতেন না। তাই মুসলমান, হিন্দু, ব্রাহ্ম মেয়েদের ওরা বলতো প্রোটেস্ট্যান্ট। এখন আমরা কলকাতায় গিয়ে প্রোটেস্ট্যান্ট স্কুলে পড়ব শুনে সকলের কি দুঃখ। তাহলে মরে গেলে আর তোমাদের সঙ্গে দেখা হবে না। প্রোটেস্ট্যান্টরা তো অনন্তকাল পার্গেটারিতে বাস করে। তবে যদি পাপ কমে, অর্থাৎ যদি রোমান ক্যাথলিক হয়, তবে স্বর্গে যেতে পারে।
এর উত্তরে স্বর্গবাসের ওপর আমাদের সেরকম আগ্রহ নেই শুনে ওরা বেজায় আশ্চর্য হয়ে যেত। ডিসেম্বরের গোড়ার দিকে স্কুল বন্ধ হতেই এই সব মেয়েরা সমতল ভূমিতে নেমে গেল। বলে গেল, তোমরা খুব লাকি যে এই বিশ্রী ডাল জায়গাতে বছরের পর বছর পড়ে থাকতে হবে না। এখানে আছে কি, না একটা ভালো বায়োস্কোপ, না ভালো দোকানপাট, দেখবে কলকাতা কত ভালো। কথাটা খচ করে মনে লেগেছিল। ছিল তো একটা হল, সেখানে মাঝে মধ্যে বায়োস্কোপ আসতো, আমরা দেখিনি অবশ্যই। আর কি ভালো দোকান জামাতুল্লার আর গোলাম হায়দারের, খেলনা, টুপি, জুতো, পোশাক, বাসনকোসন, কেক বিস্কুট, কী না পাওয়া যায় সেখানে। কখনো কলকাতার কোনো দোকান এদের চাইতে ভালো হতে পারে না। মনটা ভারী হয়ে গেল। যাবার আগে সব জায়গায় গিয়ে একবার ভালো করে দেখে আসতে হবে। মা বললেন, সবাই মিলে দেখে আসবো, আর হয়তো দেখা হবে না। মার কথা শুনে আমার কাটা টনসিলে সে কি দারুণ ব্যথা। স্কুল বন্ধ হয়ে যেতেই পরীক্ষার্থিনীরা ছাড়া আর সকলে তো চলে গেল। অমনি স্কুলের আবহাওয়া বদলে গেল। কেমন একটা কোমল অন্তরঙ্গতা আপনা থেকেই গড়ে উঠল। ওখানকার শীতের রোদ বড় মিষ্টি। নানরা আমাদের বাইরে গাছতলায় বসিয়ে পরীক্ষার জন্য তৈরি করতে লাগলেন। বুঝতে পারতাম যে আমাদের দুজনার ওপর তাঁদের অনেক ভরসা। ভালো করে পাশ করব, স্কুলের সুনাম হবে। আমাদের মন থেকে কিন্তু পরীক্ষার গুরুত্ব লোপ পেয়েছিল। যতটা আগ্রহ থাকা উচিত ছিল ততটা ছিল না। অনেক মাস পরে কলকাতায় বসে ওই পরীক্ষার ফল জেনেছিলাম। ভালোই পাশ করেছিলাম, কিন্তু খুব ভালো কিছু নয়। খবর শুনে নিজেদের মনের নির্লিপ্ত ভাবে নিজেরাই অবাক হয়ে গেছিলাম। যে সময়ের কথা বলছি সে সময় আমরা শিলংয়েই ছিলাম। স্কুলের কাছেই সেন্ট এডমান্ড স্কুল, সেখানে গিয়ে পরীক্ষা দিলাম। স্কুল থেকে আমাদের টিফিনের ব্যবস্থা হলো। কত যত্ন করে ওনারা আমাদের খাওয়াতেন। বুঝতে পারলাম ছাড়াছাড়ির সময় মায়া কত গভীর হয়। স্কুলের একটা জানলা থেকে গৌহাটি যাবার রাস্তাটির একটুখানি দেখা যেত। একদিন সেখান থেকে দেখতে পেলাম বড় বড় দুটো মোটর নামছে। মনটা হঠাৎ লাফিয়ে উঠল। ভয়ঙ্কর একটা উত্তেজনা হলো। কত নতুন জায়গা দেখব, নতুন মানুষ দেখব, বড়দাকে দেখব, কলকাতায় থাকব, ট্রাম গাড়ি দেখব, বড় বড় দোকান দেখব, গড়ের মাঠ, জাদুঘর, বায়োস্কোপ, নিউ মার্কেট, যেসব জায়গার শুধু গল্পই শুনে এসেছি এতকাল, এবার সে সমস্তই চোখে দেখব। বিদায় ব্যথার চাইতে নতুনের ডাকটাই মনের মধ্যে সেই মুহূর্তে বেশি করে অনুভব করলাম। অন্য বছর শীতকালের আগেই বাবা ট্যুরে যেতেন, সে বছর গেলেন না। শুনলাম এখন তিনি বড় অফিসার হয়ে গেছেন, আর তাঁকে বনে যেতে হবে না। আশ্চর্যের বিষয়, শিলং ছেড়ে এসে অবধি বাবার সেই অনর্গল গল্পের স্রোতও কেমন কমে এলো। সন্দেশে বাবার বনের খবর বেরুতো, বাবার বনে বনে ঘোরার গল্প। এমন চমৎকার সরস গল্প বাংলায় খুব বেশি নেই। কি ঝরঝরে সহজ ভাষা! বন জঙ্গল, জন্তু জানোয়ার সম্বন্ধে কত অভিজ্ঞতা! অনেক বছর পরে সিগনেট প্রেস বাবার বনের খবর পুস্তকাকারে প্রকাশ করেছিলেন। বাবা তখন ইহলোকে ছিলেন না। আজ পর্যন্ত অমন বই আর চোখে পড়ল না। তবে একটা কথা মনে হতো, এ যেন আমাদের ঘরোয়া বাবার চাইতে আরও উজ্জ্বল, আরও রোমাঞ্চময় আর একটা বাবার গল্প। অথচ একটি কথাও বাড়ানো বা বানানো ছিল না। ছোটবেলায় বাবার কাছে যেমন শুনেছিলাম হুবহু তাই। শুধু তার গায়ে সাহিত্যের সোনার আলো লেগে গেছে। সাহিত্য যে কী দিয়ে তৈরি তাই বা কে বলতে পারে। বনের খবরের ঘটনাবলী বাবার পুরনো ডায়েরি থেকে নেওয়া। বাবা যেমন নোট করে রেখেছিলেন, অবসর নেবার পর সেগুলিকে খাতায় লিখেছিলেন। পরে মুকুলে একবার কিছু কিছু বেরিয়েছিল। পুরনো সন্দেশেও সবটা বেরোয়নি। আমি বাবার হাতে লেখা খাতা সিগনেট প্রেসকে দিয়েছিলাম। ওরা তার থেকে নকল করে নিয়ে খাতা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। গায়ের ঘাম আর রক্ত আর মনের ফুর্তি দিয়ে লেখা জিনিসকে কি কখনো ঘরোয়া নাম দেওয়া যায়? নিতান্ত ঘরোয়া ব্যাপারেও জাদু লেগে যায়। এই বনের খবর অনেক বছর পুনর্মুদ্রিত হয়নি। আশা করছি হয়তো এবার আবার প্রকাশিত হবে। বই পড়ে নিজের বাবাকে চিনতে হবে, এ যেন উল্টো কথার মতো শোনায়। কিন্তু ওই বইতে বাবার একটা না দেখা দিক বারে বারে উদ্ভাসিত হয়ে ওঠে। যদি পারতাম সেদিনের সেই শিলংটাকে তার সমস্ত আলো, হাওয়া, মাধুর্য শুদ্ধ ধরে দিতাম। পরীক্ষার পর সব পুরনো প্রিয় জায়গাগুলোকে আরেকবার দেখলাম। এসব জায়গায় কত চড়িভাতি করেছি, তার কত স্মৃতি
মনে জড়িয়ে আছে। এই সেই 7 ফলস, 7টি জলের ধারা নেমেছে। কুচি কুচি জলকণায় রোদ পড়ে এখানে রামধনু তৈরি হয়। ওই পাহাড়ের গায়ে একবার দুটো ছাগলকে খেলা করতে দেখেছিলাম। একজনের শিংয়ের ওপর আর একজন শিং বাগিয়ে লাফিয়ে পড়েছিল, আর খটাং খটাং শব্দের প্রতিধ্বনি উঠছিল। পৃথিবীর ভালোবাসার জায়গাগুলো অর্ধেক মাটি দিয়ে গড়া আর অর্ধেক মন গড়া। 25 বছর পরে সে জায়গায় গিয়েও তাকে খুঁজে পেলাম না। মনে আছে, পরীক্ষার আগে যেদিন স্কুল বন্ধ হলো সেদিন পুরস্কার বিতরণ হলো। সেই ছোটবেলায় প্রথম বছর একটা জন্তু জানোয়ারের বই আর একটা ব্যাট বল পেয়েছিলাম, তারপর আর পুরস্কার পাইনি। ইউরোপের ছবি দেওয়া কার্ড পেয়েই খুশি ছিলাম। এবার বার্ষিক পরীক্ষাই দিইনি তো আবার পুরস্কার। কিন্তু আশ্চর্যের বিষয়, হঠাৎ শুনি আমার নাম ডাকছে। একটা খামে 8টি টাকা দিল আমার হাতে। আমি যেমনই অবাক তেমনই খুশি। এর আগে কেউ আমাকে কখনো একসঙ্গে এতগুলো টাকা দেয়নি। তাই দিয়ে কী করেছিলাম মনে নেই। সবচাইতে বেদনার স্মৃতির কথা বলা হলো না। মাকে জিজ্ঞাসা করা হলো, কলকাতায় গিয়ে কালামানিক কোথায় থাকবে? সেখানে তো বাড়িতে বাগান থাকে না। মা একটুক্ষণ গম্ভীর মুখে চুপ করে রইলেন। আমরা ব্যাকুল হয়ে উঠলাম। কিছু বলছো না কেন? ওখানে তো গড়ের মাঠে চড়তে পারবে। মা বললেন, বাবাকে আর জঙ্গলের কাজ করতে হবে না, ঘোড়া রাখার দরকার হবে না। কলকাতায় ঘোড়া পোষার অনেক অসুবিধা। তাহলে ওর কি হবে? এইখানে একা ফেলে রেখে যাবে? মা বললেন, তোরা কি পাগল হয়েছিস? তোদের কাঞ্জিলাল জ্যাঠার বদলে যিনি এসেছেন তিনি ওকে নিচ্ছেন। ওরা জন্তু জানোয়ার ভালোবাসেন, বন্যকেও রেখে দিচ্ছেন। কালামানিকের কোনো কষ্ট হবে না। আমি বললাম, ও জানে? মা মুখ ফিরিয়ে নিলেন। আমার মনে হলো বুক ফেটে যাচ্ছে, পেট কামড়াতে লাগলো, কাটা টনসিলে ব্যথা করতে লাগলো। আর কোনো দিন আমরা কেউ কালামানিকের কথা জিজ্ঞাসা করিনি। ছেলেবেলার দুঃখগুলো যে কি প্রচণ্ড, কি অসহনীয়, যাদের ছোটবেলার কথা মনে আছে তারাই জানে। মাঝখানে 2টি বাড়ি, তারপরেই কাঞ্জিলাল জ্যাঠার বাড়ি। পাড়ার মধ্যেই থাকবে কালামানিক। যেদিন সে আমাদের বাড়ি থেকে চলে গেল আমরা সকলে তখন স্কুলে। ওর যাওয়াটা কাউকে দেখতে হয়নি। ওর আস্তাবলের দিকেও যায়নি, ওর নাম করিনি কেউ। আমার ঘুম বড় পাতলা। রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত। শুনতে পেতাম আস্তাবলের কাঠের মেঝেতে কালামানিক পা ঠুকছে। বেজায় ভালো লাগতো। সে রাতটা ছিল নিঃসার, নিঃশব্দ, ভয়ঙ্কর। ওকে আর আমরা দেখতেও পাইনি। বাবা বলেছিলেন তাতে ওর কষ্ট হবে। চলে আসার আগের দিন বিকেলে আর থাকতে না পেরে আমরা সবাই মিলে কাঞ্জিলাল জ্যাঠার বাড়িতে বেড়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। কালামানিক যে বেড়ার ওধারেই বাঁধা ছিল বুঝতে পারিনি। হঠাৎ বেড়ার ওপর দিয়ে চোখোচোখি। ওর চোখ দুটো যেন অতল কালো 2টি দিঘি, এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে রইল। গলার কাছে একটা শিরা চিরিক চিরিক করতে লাগলো। পন্নুও সেখানে ছিল। সে বলল, হ হ হ বলে কালামানিকের কপালে হাত রাখলো। আর কি আমরা সেখানে থাকি? কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে বাড়ি এসে তবে থামলাম। সেদিন হাঁস পেরু আমাদের ঠুকরে দিয়েছিল কি না তাও টের পেলাম না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।